স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজকে কথা বলবো আইন এবং আইনের প্রয়োগ নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে আছেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক, আইন ও সহায়তার অ্যাডভোকেট তৌহিদা খন্দকার। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আজকে নারী নির্যাতন প্রতিরোধে যে আইনগুলো আছে আর সেই আইনগুলোর প্রয়োগগুলো কিভাবে হচ্ছে সেটা নিয়ে কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা নারী নির্যাতনের ঘটনা আমাদের সামনে এসেছে, এখনো পত্রপত্রিকায় সেটার আপডেট পাচ্ছি আমরা, বা আমাদের চ্যানেলেও সেটার আপডেট দেখানো হচ্ছে। তো সেগুলো নিয়ে কথা বলতে চাই। শুরুতে আপনার কাছে জানতে চাই যে নারী নির্যাতন প্রতিরোধে কি কি আইন আছে আমাদের দেশে? ধন্যবাদ আপনাকে, আর অনেক ধন্যবাদ যারা আসলে টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা। শুরুতে আমরা শুরু করেছি নির্যাতন নিয়ে। নির্যাতন যেভাবেই হোক সেটা কিন্তু অপরাধ। হ্যাঁ, নির্যাতন করার কোনো সুযোগ নেই, এটা যেই করুক। তো আমাদের দেশে নির্যাতনটা আমরা দেখি বেশিরভাগ কিন্তু মহিলাদের উপর হয়, যে কোনো ঘটনা যেটাও যায় হচ্ছে নারীদের উপর দিয়ে। তো নারীরা আসলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। তো আপনার প্রশ্নটা হলো যে আসলে নারী নির্যাতনের জন্য আসলে কি কি প্রতিরোধের আইন কি কি আছে। তো আইন যদি বলেন, যে প্রথমেই আমি বলতে চাই নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, যেটা আসলে 2000 এবং 2000 এটা নারী ও শিশু নির্যাতন দমন আইন। এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2003-এ। এই একটা তো আইন আছে। এই আইনে কিন্তু এই যে সাম্প্রতিককালে পত্রপত্রিকায় যে আমরা ধর্ষণের ইয়েগুলা দেখছি, ঘটনাগুলা দেখছি, এই ঘটনাগুলা এই আইনের আওতায় আসে। তো এখন হলো যে এই ঘটনাগুলা দেখে আমাদের মনে হচ্ছে যে আসলে আমাদের দেশে এই নির্যাতনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আসলে আমি এর সাথে দ্বিমত করব না, আমি একমত পোষণ করি। কারণ আমরা প্রতিদিনই পত্রিকা খুললে এই ধরনের নির্যাতনের শিকার দেখতেছি। তো এই শিকারগুলা এত বেশি বেড়ে গেছে, এর কারণ হিসাবে যদি আমি বলতে চাই যে আসলে এই মামলাগুলা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে অনেক এভিডেন্স গুলা হারিয়ে যায়, এই জিনিসগুলো আছে। আর একটা হলো যে আমরা সাধারণত দেখেছি নির্যাতনের শিকার, বিশেষ করে ধর্ষণের শিকার যারা হয়, তারা কিন্তু সব সময় যে পারপিট্রেটর, যে ধর্ষক, তার থেকে কিন্তু সবসময় স্ট্যাটাসে কম হয়। অর্থাৎ ফ্যামিলিগতভাবে, আর্থিকভাবে, যেভাবেই হোক, সামাজিকভাবে তার দুর্বল হয়। ভালো একটা শব্দ বলেছেন, দুর্বল হয়। সেই দুর্বল হওয়ার কারণে দেখা যাচ্ছে মামলাগুলো যেহেতু দীর্ঘসূত্রিতা আছে, সেই জন্য দেখা যায় যে তারা কি করে, তখন তাদের উপর চাপ সৃষ্টি করে। অর্থাৎ ধর্ষকের পরিবার থেকে তারা এই ধর্ষিতাদের উপরে চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করারও একটা সুযোগ আমাদের এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে শুরুটা এই জন্য হয় যে যেহেতু মামলার দীর্ঘসূত্রিতা, হ্যাঁ, তো দীর্ঘসূত্রিতার কারণে এই সুযোগটা পায় তারা। এই জন্য আমরা দেখছি যে মামলার বেশিরভাগ ক্ষেত্রে মামলাগুলা দীর্ঘসূত্রিতার কারণে তারা ওই বাদীপক্ষ যারা ধর্ষিতার পক্ষে, তারা দেখা যাচ্ছে যে ইন্টারেস্টটা হারিয়ে ফেলে, অথবা ভয়ের জন্য যায় না, ইত্যাদি কারণে। আর আইনের নামগুলা বলছিলেন, অনেক আইনই আছে, সেটা যৌতুক নিরোধ আছে, তারপরে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স আছে, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 আছে, বাল্য বিবাহ নিরোধ আইন অনেক আছে। ওই আইনগুলোর মধ্যে আপনি যে মুসলিম অ্যাক্টের কথা বলেন, ওগুলোর মধ্যেও কি নারী অধিকারের কথা বলা আছে? অবশ্যই নির্যাতনের কথা আছে। নির্যাতন জাস্ট যদি আপনি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স বললাম, এখানেও নির্যাতন, একটা স্ত্রীকে সে জানে না, কোনো কারণ নেই, তাকে তালাক দিয়ে ফেললো, এটা একটা নির্যাতন না? এটা মানসিক নির্যাতন। আর এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু দেখা যায়, এটা একটা ভিজিবল, দেখা যাচ্ছে, সেটাই কমানো যাচ্ছে না, কিন্তু যেটা দেখা যায় না সেটার কথা তো কেউ ভাবছেও না আসলে। আমি একটু ছোট একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে বেশ কয়েকটা ধর্ষণের ঘটনা ইদানিং কালের মধ্যে আমরা শুনছি, ওগুলোর মধ্যে আসামি পরিচিত
ভুক্তভোগীরা বলছেন যে আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না বা পুলিশ দেখছে না। আপনার সাথে আমি একমত পোষণ করছি। আসলে পুলিশ সবাই বলছে যে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। এইটাই একটা রহস্যজনক বিষয়। তবে আমি বলবো যে এটা আসলে পুলিশ পারে না এমন কিছু নাই। পুলিশ কিন্তু অবশ্যই পুলিশের দায়িত্ব, হ্যাঁ, এটা কিন্তু পুলিশের দায়িত্ব। যখনই মামলাটা দায়ের হয় সাথে জবাবদিহিতার ব্যাপারটা কতটা আছে? সেটাই, জবাবদিহিতাও আছে, কিন্তু সেগুলা আসলে কতটুকু পালন করা হচ্ছে, জবাবদিহিতাটা কতটুকু খতিয়ে দেখা হচ্ছে, এই জায়গাটা একটা বড় গ্যাপ রয়েছে। পুলিশ যদি সর্বসাধারণ এলাকার লোক যদি ধর্ষককে দেখতে পায় যে তারা ঘুরে বেড়াচ্ছে, তো পুলিশ পাচ্ছে না, এটা আসলে এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে আমি বিশ্বাস করি যে যারা দেখছেন যে ঘুরে বেড়াচ্ছে, তাদের অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করা দরকার এবং পুলিশকে ইনফর্ম করা দরকার যে কোন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। এরপরও যদি পুলিশ না ধরে, তখন অবশ্যই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আমরা নেওয়ার সুযোগ আছে, সবাই নিতে পারে। এরপরও যদি পুলিশ না ধরে, হ্যাঁ, যদি ধর্ষকের বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ যদি তাকে অ্যারেস্ট না করে, তাহলে অবশ্যই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানানোর সুযোগ আছে। আচ্ছা, আমি একটু নারী শিশু নির্যাতন দমন আইন যে 2000, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা এই আইনটার বিশেষত্ব কি? বিশেষত্বটা জানতে চাচ্ছি। এই আইনটা আসলে শুধু নারীদের জন্য, নারী ও শিশুদের জন্য। এখানে যেমন বিভিন্ন বেশ কিছু অপরাধের কথা বলা আছে, বিশেষভাবে ধর্ষণটাকে এখানে কথা বলা আছে, ভিক্ষাবৃত্তি বন্ধ করা, মুক্তিপণ, তারপরে অপহরণটাও এখানে আছে। যদিও পাচারের জন্য আলাদা আইন পেয়ে গেছি। এই মামলায় 5 ও 6 ধারায় পাচার ছিল, সেই পাচারটা অলরেডি এখন রিপিল হয়ে গিয়ে আলাদা আইন হয়ে গেছে। কিন্তু অপহরণের বিষয়টা আছে এখানে। যেমন আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বামী যৌতুক দাবি করে, যদি শুধু যৌতুক দাবি করে, তাহলে কিন্তু সে যৌতুক নিরোধ আইনের আওতায় আসবে। আর যৌতুকের কারণে, যৌতুক দাবি করে যদি তাকে নির্যাতন করে, সেই নির্যাতনের ক্ষেত্রে এই আইনের আওতায় আসবে। এইটা হলো। আর এই আইনটা আসলে প্রণীত হওয়ার একটাই কারণ ছিল যে নারীদের উপর যে নির্যাতনের শিকার, নির্যাতনগুলা সংগঠিত হয়, এই নির্যাতনগুলা দ্রুত যাতে আইনের আওতায় আনা যায়, শুধু আইনের আওতায় নয়, দ্রুত নিষ্পত্তি করা যায়। একটা নির্দিষ্ট সময়সীমা শাস্তির বিধান, যেটা যে ঘটনা সত্য, সে ঘটনা অবশ্যই শাস্তির বিধান নিশ্চিত করা যায়। এই জন্য কিন্তু এই আইনটা করা হয়েছে। তো সুতরাং আইনের মহত্ব অনেক বড়, আইনের উদ্দেশ্য ভালো, কিন্তু আইন আসলে প্রয়োগ হচ্ছে কি করে। যে আপনি একটু আগে উল্লেখ করলেন যে এলাকার লোক বলছে যে গতকালকে বলবো যে এলাকার লোককে আরো সচেতন হতে হবে। ওনারা নিজেরাই পুলিশকে ইনফর্ম করতে পারেন যে অমুক জায়গায় তাকে ঘুরে বেড়ানো দেখা যাচ্ছে। এরপরেও যদি সে অ্যারেস্ট না হয়, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইনফর্ম জানাতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে ঘটনা সত্য, এখন সত্য কি মিথ্যা সেটা ডিসাইড করার দায়িত্ব তো আদালতের, কিন্তু এখানে আইনের মধ্যে যে সত্য মিথ্যার ব্যাপারটা রেখে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি মানে ভিকটিমকে দুর্বল করা হচ্ছে কিনা? কারণ ধরে নেওয়া হচ্ছে যে অভিযোগটা করেছে, মিথ্যা অভিযোগ করেছে, এরকম একটা ধরে নেওয়া ব্রিটিশ অ্যাক্টের ইয়েতে ছিল। মিথ্যা অভিযোগ আমি বলবো না ঠিক ওইভাবে। মিথ্যা অভিযোগ, আপনি যদি মিথ্যা অভিযোগের কথা বলেন, এরপরও দেখবেন যে নারীরাই কিন্তু অসহায়ত্বের শিকার হয়, নারীরাই এর শিকার। যদি মিথ্যা মামলাও হয়ে থাকে, আপনি এটা নিয়ে আপনি যদি সরজমিনে তদন্ত করেন, তাহলে আপনি ইনভেস্টিগেশন করেন, ফ্যাক্ট ফাইন্ডিং করেন, সেখানে দেখবেন যে নারীদেরকে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে। আর মিথ্যা মামলার সাথে আমি একমত না, কারণ আদালতে প্রমাণিত না হইলেই মিথ্যা মামলা, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি শুরুতেই বলেছি যে আসলে দীর্ঘসূত্রিতা আছে এখানে। দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু আমরা মামলার আলামত, এভিডেন্স সব হারিয়ে ফেলতেছি। ইভেন সাক্ষী পর্যন্ত হারিয়ে ফেলতেছে। সাক্ষীরা তারা আসলে তখন উৎসাহ থাকে না, তারা তাদের দায়িত্বের প্রতি এতটা
ভাবে যে আমি এত দিন পরে ভুলে গেছি, আবার যাব কোর্টে। অথবা আরেকটা কথা বললাম যে আমাদের দেশে কিন্তু এখনো ভিকটিম এবং উইটনেসের ভিকটিম ও উইটনেস প্রোটেকশন ল নাই, নিরাপত্তা যেটা, হ্যাঁ নিরাপদ কোনো ল নাই, যে লটা আসলে খুবই জরুরি। এই যে নিরাপত্তার কোনো আইন নাই, সেই কারণেও কিন্তু অনেকে ভয়ের চোটে যেতে চায় না। কারণ ওই বলেছি দীর্ঘসূত্রতার কারণে কিন্তু সব সময় পারপিট্রেটর যারা, তারা কিন্তু একটা চাপ সৃষ্টি করে। সেই চাপ সৃষ্টির জন্য অনেকে কোর্টে যেতে চায়। সাক্ষী নিরাপত্তা ইভেন দেখবেন যে অনেক সময় এই মামলাগুলা কোর্টে তারা এফিডেভিট দাখিল করে বলে যে আমরা আসলে ঘটনা ঘটেছে কিন্তু আমি এই মামলা উঠাই নিতে চাই, এরকমও এফিডেভিট। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, আমার নাম আব্দুল আজিজ। জি, আব্দুল আজিজ বলেন। আমি গরিব মানুষ, জায়গা বিক্রি করে আমার মেয়ের জামাই বিদেশ পাঠাইছিলাম 4 বছর যাবত, বুঝছেন? আমার নাতি আছে, এই আইসটা এখন আমার বিয়া করতে। আমি কোর্টে 2টা মামলা করছি, যৌতুক নারী নির্যাতন। তার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না আমি, বুঝছেন? মাঝে মাঝে বলে যে আমি দিমু, মাঝে মাঝে বলে আবার নিমু না। এখন পুলিশ তো তাদের ধরে না, ওয়ারেন্ট হয়েছিল, ওয়ারেন্টে পুলিশও তাদের ধরে না। জমি জমা বিক্রি করে ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন, তারপরে বিদেশে পাঠিয়েছেন ছেলেকে, কিন্তু ছেলে আবার বিয়ে করেছে, উনি 2টা মামলাও করেছেন, কিন্তু কোনো আসলে সুরাহা হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। যৌতুকের মামলা করেছেন। আপনি কিসের মামলা করেছেন? মামলাটা আপনার কিসের? যৌতুকের মামলা করেছেন। ফোনটা লাইনটা কেটে গেছে। এখন যে মামলা করেছেন আর যার বিরুদ্ধে, অর্থাৎ মেয়ের জামাই, মেয়েকে বিয়ে দিয়েছেন যে আপনার জামাই, সে কোথায় আছে, কি মামলা করেছেন? আপনি মামলার কথা উল্লেখ না করলে তো আপনার প্রশ্নের, উনি 2টা মামলা করেছেন, একটা নারী নির্যাতনের, একটা যৌতুকের না। এখন হলো নারী নির্যাতনের মামলা হতে গেলে নারী নির্যাতনের আইনের আওতায় আসতে হবে। এখন আসলে উনি বললেন যে জমি জমা বিক্রি করে জামাইকে দিয়েছেন, বিদেশে পাঠিয়েছেন। এই জায়গায় তো আসলে নির্যাতনের আমাদের যে প্রচলিত আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনের আওতার সাথে কিন্তু ওইভাবে আসছে না। তাহলে কি উনার মেয়েকে কি যৌতুক চেয়ে মারধর করেছে কিনা? যদি মারধর করে, নির্যাতন করে, দেন যৌতুক চেয়ে মারধর করার জন্য এই আইনের আওতায় আসবে। অন্যথায় এই আইনের আওতায় আসার কোনো সুযোগ নেই। আরেকটা বিয়ে করেছে যে সেইটার জন্য, কোন বিয়ের জন্য আরেকটা যদি বিয়ে করে থাকে, সেই বিয়ের জন্য এই আইনে আসবে না। ওইটার জন্যই উনি এই 2টা মামলা করেছেন। না, আরেকটা বিয়ে যদি করে থাকে ওইটার জন্য অন্য আইন আছে, সেটা মুসলিম ল, ফ্যামিলি লজ অর্ডিন্যান্স আছে। ওইটা হলো 1961 এ পলিগ্যামি আছে, ওইখানে ওই আইনের আওতায় তাকে মামলা করতে হবে। সব নির্যাতন হলেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় আসবে, এটা ঠিক না। আচ্ছা, ওই আইনের আওতায় মামলা করলে কি ধরনের উনি মানে বিচারটা পাবেন সেটা নিয়ে জানতে চাই। একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমরা আজকে কথা বলছি আইন এবং আইনের প্রয়োগ নিয়ে। আর আমার সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট তহিদা খন্দকার। তহিদা খন্দকার, আমাদের দর্শকের প্রশ্নের সূত্র ধরে যদি আমি জিজ্ঞাসা করি যে উনি বলছেন যে ওনার মেয়ের জামাই বিয়ে করেছেন, সেই জন্য আরেকটা বিয়ে করেছেন, তো সেই জন্য তিনি যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে 2টা মামলা করেছেন। আমি একটু সহযোগিতা করি, যদিও প্রশ্ন যিনি করেছেন উনি আসলে ক্লিয়ার করে বলতে পারেন নাই, তবে যতটুকু ওনার কাছে শুনেছি সেটা হলো যে উনি জমি বিক্রি করে মেয়ে বিয়ে দিয়েছেন এবং বিয়ের পরে জামাই আবার তার মেয়েকে ইসে করেছে, কি মানে দ্বিতীয় আরেকটা বিয়ে করেছে। এখানে হয়তো উনি ওনার বক্তব্য শুনে এটা ক্লিয়ার যে উনি আসলে এই মর্মে উনি যেটা মামলা করতে পারেন, একটা হলো যে মেয়ের কাছে যৌতুক চেয়েছে, সেজন্য যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারেন। আরেকটা হলো যে সেকেন্ড ম্যারেজ যদি করে থাকে, ওনার মেয়ে যদি না জানে, সিস্টেমটা হলো আইনে পরিষ্কারভাবে বলা আছে যে সেকেন্ড ম্যারেজ করতে হলে তাকে, যে করতে চায় স্বামীকে, তাকে আরবিট্রেশন কাউন্সিলে চিঠি দিতে হবে এবং চিঠির একটা কপি ফার্স্ট ওয়াইফকে দিতে হবে। ওয়াইফের জানতে হবে, ওয়াইফের একটা ভূমিকা আছে এখানে। আর আরবিট্রেশন কাউন্সিলের সবচেয়ে বড় ভূমিকা, তারা দেখবে যে আসলে তার সেকেন্ড ম্যারেজ দরকার কিনা। এই প্রক্রিয়ায় যদি না শেষে, তাহলে এটা অপরাধ। এই ক্ষেত্রে উনি যেটা বলছেন যে উনি হয়তো বা
সেকেন্ড ম্যারেজ করেছে মেয়েকে না জানিয়ে, সেই ক্ষেত্রে উনি মামলা করেছেন। সেই মামলাটা আসবে হলো আপনি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961-এ। এখানে এটা ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হয়। তো এই মামলায় যেটা হবে, ওনাকে এই মামলায় যে বিষয়গুলো দরকার হবে, যে এভিডেন্স দরকার হবে, উনি যে সেকেন্ড ম্যারেজ, ওনার জামাই যে সেকেন্ড ম্যারেজ করেছে, সেই সেকেন্ড ম্যারেজের কাবিননামাটা দরকার হবে এবং সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে যে সে সেকেন্ড ম্যারেজ করেছে। এই ক্ষেত্রে তার জামাইয়ের শাস্তি হওয়ার সুযোগ আছে যদি উনি প্রমাণ করতে পারেন। আরেকটা হলো যে ওই যে যৌতুকের জন্য যে উনি টাকা দিয়েছেন, এটা ঠিক যে যৌতুক দেওয়াও কিন্তু শাস্তি, যৌতুক প্রদান করাও শাস্তিযোগ্য অপরাধ, আবার যৌতুক নেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। আমরা আসলে কি করি, আসলে মেয়ের ভালোর জন্য যৌতুকটা তখন দেই, কিন্তু যখন সমস্যা হয় তখনই বিষয়টা বলি। আসলে কিন্তু দেয়া নেয়া দুটোই কিন্তু অপরাধ, আমাদের মনে রাখতে হবে এটা, যে দেয়াটাও অপরাধ, নেয়াটাও অপরাধ। সুতরাং যখন উনি এটা বলছেন, এই ক্ষেত্রে উনি যদি যৌতুক দাবি করে সেক্ষেত্রে তাকে যাইতে হবে যৌতুক নিরোধ আইনে। হ্যাঁ, আর যদি যৌতুকের জন্য নির্যাতন করে তাহলে ওনাকে আসতে হবে, মামলায় যেতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 নম্বর সেকশনে আসতে হবে। এইটা হলো মানে কোন সমস্যার জন্য কোন মামলাটা দায়ের করবে, হ্যাঁ হ্যাঁ আইনে পরিষ্কার বলা আছে। হ্যাঁ, সেই জন্য উনাকে আসলে মামলা করার আগে আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে, অথবা আইনজীবীর সাথে যদি পরামর্শ করতে না পারে তাহলে অবশ্যই আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে ওনারা অনেক অর্গানাইজেশন আছে যারা কিনা আইনি সহায়তা প্রদান করে। যেমন আমার অর্গানাইজেশন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আমরাও কিন্তু উপদেশ, অ্যাডভাইস সবই দিয়ে থাকি, কাউন্সিলিং, লিগ্যাল কাউন্সিল থেকে শুরু করে সবকিছুই আমরা দিয়ে থাকি। সুতরাং মামলা করার আগে উনি এই ধরনের সংস্থার সাথে উনি তাদের উপদেশ নিতে পারেন। সেই উপদেশ যদি নিয়ে থাকেন অবশ্যই ওনার জন্য এটা একটা ওনার উপকার হবে আর কি, সঠিক লাইনে উনি যেতে পারবেন। কিন্তু ঠিকমতো মামলা দায়ের না করলে সুবিচার পাওয়াটা আসলে অসম্ভব হয়ে যায়। আরেকটা হলো যে মামলা দায়ের করলে মামলার কিন্তু প্রমাণ করার ক্ষেত্রে যিনি দায়ের করেন, আমাদের সিস্টেমটা কি, যিনি মামলা দায়ের করেন ওনাকেই প্রমাণ করতে হবে। তো সুতরাং ওনাকে প্রমাণ করতে হলে কিন্তু ওনার সব আলামত, সমস্ত এভিডেন্স, সাক্ষী ওনার দরকার হবে। আর যৌতুক যে চেয়েছে, যৌতুক চাওয়ার জন্য যে উনি যৌতুক নিরোধ আইনে মামলা করবে, সেই জায়গাও কিন্তু ওনাকে সাক্ষী আনতে হবে। তবে সবচাইতে এইখানে আমি একটু সুন্দর করে সবার উদ্দেশ্যে বলতে চাই, এই জায়গাটা আসলে অনেক কঠিন আইনে প্রমাণ করা। কারণ কি, যৌতুক স্বামী অথবা স্বামীর পরিবার লোকজন যখন যৌতুক চায় তখন কিন্তু কোনো সাক্ষী থাকে না, কোনো প্রমাণ থাকে না। এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। সাক্ষী রেখে তো কেউ যৌতুক চাইবে না। আর স্বামী স্ত্রী তো একটা ঘরে থাকে, একটা বাড়িতে থাকে, সেই বাড়িতে তো অন্যর প্রবেশ অধিকার ওইভাবে থাকে না। আর যখন যৌতুকটা চায় তখন কিন্তু অন্য কেউ থাকে না। তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু প্রমাণ করা একটু কঠিন হয়ে যায়। এইটাই। তো এই ক্ষেত্রে মানে আইনের কোনো সহযোগিতা পাওয়া বা অবশ্যই মানে প্রমাণ করা যেহেতু কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে করণীয় কি তাহলে? সেই ক্ষেত্রে তো বলছি যে সেই ক্ষেত্রে আসলে কখন চেয়েছে, কিভাবে চেয়েছে, এই জিনিসগুলোকে উল্লেখ করতে হবে। উল্লেখ করে তারপরে উনি যখন মামলাটা করবে, ওনার লয়ারই উনিকে বলবেন যে উনি কিভাবে মামলাটা সেট করলে উনি প্রমাণ করতে পারবেন। এই আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে বাংলাদেশে আলাদা করে সাক্ষী নিরাপত্তার জন্য কোনো ভিকটিম ও উইটনেস, ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন ল এখন আমাদের নাই, যার জন্য কিন্তু আমরা এই যে নারী নির্যাতনের কথা বলছেন, নারী নির্যাতনের মামলাগুলা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না। তার অর্থ এই না যে মামলা কিন্তু মিথ্যা, মামলা কিন্তু মিথ্যা না। হ্যাঁ, মামলা আমরা প্রমাণ করতে পারছি না বিধায় মিথ্যা হবে, এটা হতে পারে না, কখনোই না। কারণ হলো মামলার দীর্ঘসূত্রিতা, আবারও বলছি যে ভিকটিম ও উইটনেস প্রোটেকশন ল না থাকার জন্য সবাই সাহস করে না, যে কারণ এইখানে হলো আদালত প্রাঙ্গণটাই তার জন্য নিরাপদ, আর এর বাইরে যখন সে যাচ্ছে তখন কিন্তু নিরাপত্তা সে পাচ্ছে না, যতক্ষণ সে পুলিশের সহযোগিতা না চাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ভেবে দেখতে হবে। আমরা অচিরেই এই আইনটা চাই, ভিকটিম ও উইটনেস প্রোটেকশন লটা আমাদের দাবি। এই আইনটা আমরা দ্রুত সরকারের কাছে দাবি করছি যে এটা আমরা দ্রুত যাতে এই আইনটা প্রণীত হয় এবং সরকার যেন ইনিশিয়েটিভ নেয় যে এই আইনটা আসলে তৈরি করা খুব
জরুরি। এমনি অন্য কোনো আইনে নারী ও শিশু নির্যাতন দমনের যেসব আইনগুলো আছে, অন্য কোনো আইনে এই সাক্ষী নিরাপত্তার কোনো ব্যাপার আছে কি? পাচার যেটা হচ্ছে, পাচার আইন যেটা পাচার দমন, যে মানব পাচার প্রতিরোধ দমন আইন যেটা 2012-তে আমরা পেয়েছি, সেখানে কিন্তু ইয়ে আছে আপনার, ওই আইনটাই একটা ইউনিক আইন। ওখানে কিন্তু সাক্ষীদের নিরাপত্তার বিষয় আছে। শুধু তাই না, ওখানে আসলে ভিকটিমদেরকে সাপোর্ট দেওয়ারও ওইখানে অনেক সুযোগ আছে ওই আইনটাতে। কিন্তু সেই সুযোগগুলো এখনো হয়তো ভিকটিমরা ভোগ করতে পারে না, ওই ধরনের সুযোগ এখনো আমাদের সৃষ্টি হয়নি। তবে আমরা আশাবাদী যে যেহেতু আইনে আছে, সুতরাং অবশ্যই এই আইন ইমপ্লিমেন্ট হবে, ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা, তৈদা খন্দকার, এই নারী নির্যাতনের যে মামলাগুলো আছে সেগুলো তো কোনোটাই আপোষযোগ্য না, কিন্তু তারপরে আমরা দেখছি যে আপোষ হচ্ছে। আপোষগুলো কিভাবে? আবারও আমি একই কথাই বলছি, আপনার সাথে আমিও একমত যে এখানে আপোষের কোনো সুযোগ নাই। নারী নির্যাতন আইনে, নারী নির্যাতন ও দমন আইন যে আছে 2000, সেখানে কিন্তু আপোষের কোনোই সুযোগ নাই। কিন্তু এরপরও আমরা দেখছি আপোষ হয়ে যাচ্ছে। আপোষ হয়ে যাচ্ছে এই কারণে, ওই যে বললাম, দীর্ঘসূত্রিতা এবং অপর পক্ষের প্রেসারের কারণে দেখা যাচ্ছে তারা এফিডভিট দিয়ে কোর্টে বলছে যে আমরা মামলায় যেতে চাই না, এই মামলা আমি উইথড্র করতে চাই, এফিডেভিট দিয়ে বলতেছে। তো সেই সব ক্ষেত্রে দেখতেছি আমরা যে আপোষ হয়ে যায়। আরেকটা জিনিস হলো যে আমরা গ্রামে-গঞ্জে দেখি যে যারা গ্রামগঞ্জের আমরা গ্রামগঞ্জের এলিট যারা মাতব্বর জনপ্রতিনিধিও অনেকে আছেন, যারা কিন্তু এই আইন সম্পর্কে তারা সচেতন না। তারা তখন কি করেন, যখনই ধর্ষণের কোনো ঘটনা ঘটে ওনারা প্রথমেই মনে করে যে আমরা বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, যে ছেলের সাথে এই ঘটনা সংঘটিত হয়েছে, আমরা সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিই। কিন্তু বিয়ে দিয়ে হলো ভিন্ন। হ্যাঁ, বিয়ের সাথে কিন্তু ধর্ষণের কোনো সম্পর্ক নাই। ধর্ষণ যখন হয়ে গেছে তখন এটা ইটস এ অফেন্স। হ্যাঁ, অফেন্স। এই অফেন্সের সাথে বিয়ে দিলে অফেন্স মিটে যাবে সেরকম কোনো সুযোগ নেই। আর এইটা আপোষ করারও কোনো সুযোগ নেই, এটা ওনাদেরকে বুঝতে হবে। যারা আপোষে যাবে তারাও আসলে এই অপরাধের সাথে জড়িয়ে যাবে, কারণ এটা তো আপোষযোগ্য অপরাধ নয়। তো সুতরাং এটা আপোষ হয় কি করে? দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র। আমরা আজকে আলোচনা করছি আইন এবং আইনের প্রয়োগ নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমার সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট তৌহিদা খন্দকার। তৌহিদা খন্দকার, আপোষ করার পরে, আমরা আপোষ নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, আপোষ করার পরে কিন্তু যে নারী আপোষ করছেন তাকে বিভিন্নভাবে ভুগতে হয়, এটা নিয়ে একটু আমি জানতে চাই। আমি আপনার সাথে আরেকটু যোগ করতে চাই। সেটা হলো যে আপনি দেখেন যে ধর্ষণের মামলার কথাই দেখেন, ধর্ষণের ঘটনাগুলাই বলেন, ধর্ষণের ঘটনায় আমরা দেখি সাধারণত, এটা শুধু গ্রামগঞ্জে উল্লেখ করব কেন, বিভিন্ন কমিউনিটিতেও আসলে এটা একটা প্রবণতা রয়েছে। কিছু কিছু লোক আছে, ওনারা মনে করেন ঘটনা যেহেতু ঘটে গেছে সুতরাং বিয়ে দিয়ে দিবে। আর এই বিয়েতে অপরপক্ষ পারপিট্রেটর কিন্তু রাজি হয়ে যায়, এবং পারপিট্রেটরের যে আত্মীয় স্বজন তারাও বলে যে বিয়ে দিয়ে দিলে সমাধান হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে বুঝতে হবে যে এইখানে কিন্তু যিনি নির্যাতনের শিকার, সেই মেয়ের কিন্তু কোনো ভূমিকা নাই, তাকে কিন্তু কখনো জিজ্ঞাসাও করা হয় না। হ্যাঁ, এইটা চাপে পড়ে ওই দুই পরিবার মিলে করে। তারা পরিবার ভাবে, মেয়ের পরিবার ভাবে যে আমি বিয়ে দিলে এই ঘটনা সবাই জানাজানি হলে একটা ক্ষতি হবে, তার অন্য মেয়েদের বিয়ে হবে না, এই মেয়ের বিয়ে হবে না। আর ওই পক্ষ যেটা ধর্ষক পক্ষ যারা, তারা মনে করে যে এখন যদি এই ঘটনা যেহেতু সবাই জেনে ফেলেছে, এখন তো একটা আইনি প্রক্রিয়ায় চলে গেছে, সুতরাং আইনি অ্যাকশন যদি হয় তাহলে তাকে অনেক পোহাতে হবে, সে একটা বড় ঝামেলায় পড়বে। সুতরাং সেই ঝামেলাকে তাৎক্ষণিকভাবে সমাধান করার জন্য তারা রাজি হয়ে যায়। রাজি হয়ে যে বিয়েটা হয়, এই বিয়েগুলা কিন্তু কোনোদিন টিকে না, এটা টিকতে পারে না। যদি এই মেয়েকে বিয়েই করবে তাহলে ধর্ষণের কাজে যাবে কেন? তাহলে তো বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে। উদ্দেশ্য খারাপ হওয়ার কথা না, যদি বিয়েই করতে চায় তাহলে তো উদ্দেশ্য বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারতো। সেই জায়গাটা কিন্তু সে যাচ্ছে না, ধর্ষণের আশ্রয় নিচ্ছে, অর্থাৎ একটা অপরাধ করছে। তার যে লালসা,
হ্যাঁ, যেটা অবৈধ লালসা সেটাকে সে করতে গেছিল, সে লালসা পূরণ করতে গেছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে এই বিয়েগুলোতে আমরা দেখছি হয়তো 1 বছর ঠিক থাকে, তারপরে দেখা যাচ্ছে হয় ডিভোর্স দিয়ে দিচ্ছে, না হলে যৌতুকের জন্য আবার মারধর করছে, আবার অত্যাচার করছে। এই জিনিসগুলো কিন্তু নিত্য ঘটনা ঘটছে। কিন্তু এরপরে আমাদের বুঝতে হবে, আমাদের যারা এই সালিশের কথা ভাবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই সালিশ কখনো আপনারা করবেন না। এই সালিশ হলো অপরাধ। আর সুতরাং এই সালিশ করে এই মেয়েটারও সর্বনাশ করা হয়। সুতরাং মেয়েদের কোনো এখানে সে নাই, যিনি নির্যাতিতা তার কোনো সে এখানে নাই। তো তখন তোকে এটা নিয়ে নিশ্চয়ই আরো কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, আমি সুলতানা রোকেয়া। জি বলুন। আমি সুলতানা রোকেয়া, ঢাকা থেকে বলছি। জি জি বলুন। মানে এখানে এমন একটা ভদ্র সমাজ করে সাথে আমার আত্মীয়তা হয়েছিল, কিন্তু আবার মেয়ের কোনো অপরাধ নাই। তাদের চাহিদা দ্রুত, তাদের কাজকর্ম, একটা লিটার এক্সের মেয়ে, ঢাকা ভার্সিটির মেয়ে, ক্লাস 1 অফিসার, তাকে ঘর মুছতে হবে, সমস্ত টাকা দিতে হবে, তার সেবা করতে হবে, শ্বশুরের মঠ ফেলে দিতে হবে, পান ধুয়ে দিতে হবে। এই ধরনের সমস্যা নিয়ে তারা বৈঠক বসার পরে তারা এখানে গন্ডগোল করে, অপমান করে, তারপরে ডিভোর্স হয়ে যায়। তারপরে আমরা মামলা দেই, কিন্তু মামলা থেকে কোনো এভিডেন্স তারা দেয় না, থানা থেকেও দেয় না, ভিকটিম সাপোর্ট থেকেও দেয় না। আপনারা কি মামলা দিয়েছেন? নারী ও শিশু নির্যাতন মামলা দিয়েছিলাম। নারী শিশু নির্যাতন কি যৌতুক দাবি করা না যৌতুক চেয়ে নির্যাতন করা? ওই যে আপাতত বললেন সংসারে কি স্বামীকে টাকা দিলে, জিনিসপত্র করলে, এগুলার কি কোনো প্রমাণ থাকে? হ্যাঁ ঠিক বলছেন, প্রমাণ থাকে না। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, নির্যাতন করে। সুলতানা জি, আমি আপনার প্রশ্নটা জানতে চাই, আপনি মানে স্পেসিফিকলি কি জানতে চাচ্ছেন? এখন মামলা করা সত্ত্বেও মামলা হেরে গেলে এখন আমরা কোথায় যাব? মানে অপরাধের টাকাও দেওয়া হয়নি, টাকাও দেয়নি, এবং আমি যে মেয়ের ফার্নিচার নিজের ব্যবহারের জিনিসপত্র সমস্ত আলমারিতে কাপড় চোপড় একটা কিছুই দেওয়া হয়নি। এখন এগুলি তারা এখন কি করতে পারেন আপনারা, সেই তো? আচ্ছা, ধন্যবাদ। একটা আমি যতটুকু বুঝেছি, একটা হলো যে মেয়েকে ওই কাজ করতে হবে এইসব। আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে বিয়ের অর্থ যে মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে ঘরে সব কাজ করবে এটা কিন্তু না। এটা আমরা আসলে মেয়েরা করি কেন? কারণ এটা আমাদের আমরা যদি আমাদের দাদি নানিদের দিকেও তাকাই, দেখি যে এটা একটা সামাজিকতা। কিন্তু এই কথা কিন্তু কোথাও লেখা নাই। আমাদের যে বিয়ের কাবিন হচ্ছে ওখানে কিন্তু লেখা নাই যে বিয়ের পরে ঘরে যায় সব কাজ করতে হবে। এইটা আমরা আসলে পরিবারটাকে সুন্দরভাবে সাজানোর জন্য মেয়েরা করে, এবং মেয়ের মারা বলে দেয় যে শ্বশুর বাড়ি গিয়ে তোমাকে করতে হবে। আর মেয়েরা ঘরে শিখে যায় যে মাকে দেখে যেহেতু ঘরে সব কাজ করে, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই শ্বশুর বাড়ির লোকরা তাকে চাপ সৃষ্টি করবে, এটা কিন্তু করার কোনো সুযোগ নাই। এবং চাপ সৃষ্টি করাও অন্যায়। কারো উপরে কোনো নির্যাতন, মানসিক নির্যাতন, দৈহিক নির্যাতন, শারীরিক নির্যাতন এগুলা করার কোনো সুযোগ নেই। সে যদি মন দিয়ে করে, নিজের থেকে করে, তাহলে ঠিক আছে। কিন্তু তাকে জোর করে কিছু করানো, অত্যাচার করে কোনো কিছু করানোর কোনো সুযোগ নেই। সবই কিন্তু এগুলা অফেন্সে পড়ে। তো এটা মাথায় রাখতে হবে। আরেকটা উনি বললেন যে আসলে উনারা মামলা করেছেন। এখন এই ক্ষেত্রে আসলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কত টাকা দাবি করে আপনার মেয়েকে অত্যাচার করেছে, এটা আসলে প্রমাণ করতে হবে। প্রমাণ করলে তাহলে আপনি বিচার পাবেন। আবারও বলতে চাই যে শ্বশুর বাড়ি গেলে এই যে কাজ করতে হবে এর জন্য নির্যাতন করা, এটাও অপরাধ। অর্থাৎ কোন রকম নির্যাতন করা যাবে না। আর এটাও আমাদের সবাইকে বুঝতে হবে, আমরা যে বিয়ের বন্ধনে আবদ্ধ হই যেটা ধর্মীয়ভাবে, সেইখানেও কিন্তু এই কথা বলে দেওয়া হয় না যে শ্বশুর বাড়ি গিয়ে এই কাজ করতে হবে, আর কাবিননামা তো নাই সেটা। তো সুতরাং যে কোনো প্রকারের নির্যাতন আপনার অন্যায়, মানে অপরাধ। আর পাশাপাশি আপনার মেয়ে যদি তার ব্যবহার্য এবং তার মূল্যবান জিনিসপত্র যদি শ্বশুর বাড়িতে রেখে এক কাপড়ে চলে আসে, তাহলে আপনার সুযোগ আছে, আপনি আইনের আওতায় ওইগুলো আনতে পারেন।
আপনি সেটা হলো আপনি নিশ্চয়ই জানেন যে পারিবারিক নির্যাতন সুরক্ষা একটা আইন আছে, আপনি বোধহয় নিশ্চয়ই এটা শুনেছেন। এটা তো সেই আইনের ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট, হ্যাঁ, সেই আইনের আওতায় আপনি আপনার মেয়ের যে মূল্যবান জিনিসপত্র যদি শ্বশুরবাড়ি রেখে আসে সেটা আনার সুযোগ রয়েছে। ওই আইনের মাধ্যমে আপনার জন্য সুবিধা হবে জিনিসপত্র নিয়ে আসা। পারিবারিক নির্যাতন দমন ও সুরক্ষা আইন যেটা সুরক্ষা আছে, আইন, হ্যাঁ। সেই আইনে মামলা করলে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, এটাতে আপনি 2010 এ এই আইনটা হয়েছে, ওই আইনের আওতায় আপনি আনতে পারবেন। তবে মাথায় রাখবেন, আবারও বলছি, যে কোনো বউকে ঘরে নিয়ে কোনো শ্বশুরবাড়ির লোক তার উপরে নির্যাতন করে, শারীরিক মানসিক নির্যাতন করে তার ঘরের কাজ করতে বাধ্য করা, এটা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তো তখন থেকে আমার হাতে 1.5 মিনিট সময় আছে। আমি একটু জানতে চাই যে এই যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের যে জবাবদিহিতাটা, মামলার ক্ষেত্রে বলি অন্যান্য ক্ষেত্রে বলি, এই জবাবদিহিতার আওতায় কারা কারা থাকছে? খুব সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন, সেটা হলো জবাবদিহিতা। যখন নির্যাতনের শিকার হয়ে যায়, অর্থাৎ নির্যাতন সংগঠিত হয়ে যায়, তখন এটা আইনের আওতায় এসে যায়। এবং সেই ক্ষেত্রে আমি বলবো জবাবদিহিতা পুলিশের, কারণ এই আইনগুলা, এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে অপরাধগুলা, এগুলো সংগঠন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশেরকে দায়িত্ব দেয়া, পুলিশের আশ্রয় নিতে হয়। এবং সুতরাং এখানে জবাবদিহিতা পুলিশের। পুলিশকে এই সংগঠিত অপরাধটি যখন সে মামলায় নিবে, তখন তাকে সতর্ক হয়ে নিতে হবে এবং পাশাপাশি তদন্ত তাকে দ্রুত করতে হবে। এটা হলো তার জবাবদিহিতা। আর একটা জবাবদিহিতা আমি বলবো, যখন তদন্ত শেষ হয়ে যখন রিপোর্ট যাবে, যদি অভিযোগ পায় পুলিশ, তাহলে যে অভিযোগপত্র দাখিল করবে, এটা যখন কোর্টে যাবে, সেই ক্ষেত্রে যে পাবলিক প্রসিকিউটর আছে তাদেরও দায়িত্ব আছে, তাদেরও দায়িত্ব জবাবদিহিতা, যে এই মামলা প্রমাণ করার জন্য তারাও কিন্তু এখান থেকে দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ। আমার কাজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকে সমাধান সূত্র আয়োজনে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।